নমস্কার, আপনারা দেখছেন বঙ্গদর্পণ। আজ আমরা পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য অফিসে প্রশ্ন করেছিলাম শ্রমিক ভট্টাচার্যকে। বললেন দিল্লির প্রধানমন্ত্রীর প্রকল্প নাম বদলে চালাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। লিগের খেলায় শিল্ডের আলোচনা পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ গ্রহণ করবে না। কোথাও বিজেপি সরকার 25 লক্ষ টাকা করে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এটা বলেছিল যে টাকা আমাদের দেশ থেকে লুট হয়ে বিদেশের বিভিন্ন ব্যাংকে সঞ্চিত আছে, তা যদি ভারতবর্ষে ফিরিয়ে আনা যায় তাহলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া যাবে। এটার অর্থ এই নয় যে বিজেপি তার ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাঠিয়ে দেবে। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি ইস্তাহারকে সঙ্গে নিয়ে। উই আর ভেরি মাচ অ্যাবাইড বাই ইউর ম্যানিফেস্টো, এবং তার উপরে নির্ভর করে নির্বাচন লড়েছে মানুষ। একবার নয়, দুবার আমাদের রায় দিয়েছে এবং বিভিন্ন রাজ্যে আমাদের সরকারকে ক্ষমতায় এনেছে। কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। মুখ্যমন্ত্রী জানেন, যিনি আবার বলছি তিনি কোনো প্যারাসুট থেকে লাফ দিয়ে পড়া কোনো নেত্রী নন। তার একটা নির্দিষ্ট সংঘর্ষের অতীত আছে, সংগ্রামের ইতিহাস আছে। তিনি মাটির গন্ধটা জানেন। তিনি জানেন এই নির্বাচন ডাবল ইঞ্জিন সরকারের নির্বাচন। তাই তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। ওই প্রতিশ্রুতি যদি কেউ রক্ষা করতে পারে, রক্ষা করবে বিজেপি, রক্ষা করবে নরেন্দ্র মোদী। এই সরকার বিনা পয়সায় চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, অথচ সেটা রাত্রে গিয়ে বিজেপি সরকারের জন্য 800 টাকা করে গ্যাসের জন্য খরচা করতে হচ্ছে। একটু অপেক্ষা করুন, গ্যাসের দামটা কমবে। বারবার একই কথা, নতুন কিছু আমরা বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করি। অনেক নেত্রী তার রাজনৈতিক উচ্চতা প্রশ্নাতীত, কিন্তু তিনি ধারাবাহিকভাবে একই কথা বলে যাচ্ছেন। বাংলার মানুষ একটু স্বাদ পরিবর্তন করতে চায়, তার থেকে নতুন কিছু শুনতে চায়। একটা কথা বলেছেন উনি, এরপর ব্যাংকে আপনার যে জমা রাখা টাকা সেটাও আপনি ফেরত পাবেন না যদি বিজেপি ক্ষমতায় থাকে। বিজেপি একে একে সব বিক্রি করে দিচ্ছে। বাংলার মানুষ নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে, বিজেপি সরকারকে বিশ্বাস করে। অভিযোগ তো করেই চলেছে, সমস্ত অভিযোগের কোনো উত্তর নেই। কিসের বিক্রি, কোথায় বিক্রি? বিলগ্নীকরণ তো একটা নীতি, সেই নীতি গ্রহণ করা হয়েছিল এনডিএ সরকারের আমলে। বিলগ্নীকরণ অতীতে ইউপিএ করেছে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রাজ্যে বিলগ্নীকরণ করেছে। বিলগ্নীকরণ যখন ভারতবর্ষে ঠিকঠাক ভাবে একটা রূপ পায়, তখন তার জন্য অটল বিহারী বাজপেয়ী একটা আলাদা মন্ত্রক তৈরি করেছিলেন। অরুণ শৌরী ছিলেন সেই দপ্তরের মন্ত্রী, আর সেই ক্যাবিনেটের অংশীদার ছিলেন, সিদ্ধান্তের অংশীদার ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও তখন একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার। ভেবেছিল আমাকে পা ভেঙে আমাকে আটকে দেবে, আমি ভাঙি কিন্তু মচকাই না। ওরা ভেবেছিল, বিজেপি ভেবেছিল যে আমাকে পা ভেঙে দিয়ে আটকে দেবে, আমি ভাঙি কিন্তু মচকাই না। ভাঙার মচকানো, এই ভিতরের রহস্য নিয়ে কোনো মানুষ বিতর্ক চাইছে না। মানুষ দেখতে পাচ্ছেন তার ভাঙা পাকে, মানুষ বিজেপিকেও দেখতে পাচ্ছেন, মানুষ তার নির্বাচন প্রচার দেখছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দিলীপ ঘোষ, জেপি নাড্ডা সবাইই প্রচার দেখছেন, যা আছে মানুষের সামনে। বিজেপিকে পা ভেঙে কাউকে আটকানোর প্রয়োজন নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সুস্থ আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের সম্মান নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি করতে পেরেছেন, কংগ্রেসের মিথ্যাচারের বিরুদ্ধে আর সিপিএম এর চক্রান্তের বিরুদ্ধে তার পাশে যে দল দাঁড়িয়েছিল তার নাম বিজেপি, আর সেই নেতাদের নাম অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি। নিজের পুরুষার্থ দিয়ে তিনি ভবিষ্যৎকে বদলাতে পারেন, কিন্তু তার অতীতকে বদলাতে পারবে না। অতীত বিজেপির সমর্থন, বিজেপির সাহচর্য, বিজেপির আনুগত্যের ইতিহাস। বিজেপির ইস্তেহারকে কটাক্ষ করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যারা সোনার বাংলা করবেন তারা তো বাংলা ভাষাই বলতে পারেন না, বাংলার আবেগের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।
বিজেপির ইস্তেহার যে প্রকাশিত হয়েছে তাকে কটাক্ষ করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যারা সোনার বাংলা গড়ার দাবি করছেন তারা তো বাংলাই বলতে পারেন না, বাংলার আবেগের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। আসল একটা অসুবিধা আছে। অসুবিধাটা হলো তৃণমূল কংগ্রেস এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার ছাত্রছাত্রীদের মানে ভোটারদের এই নির্বাচনে তাদের মেধার উপরে কোনো আস্থা নেই। উনি তাদেরকে একটা ভালো ছাত্র মনে করেন না। মানে প্রতিদিন 3 বার করে একই কথা বলে যাচ্ছেন। এই কথাগুলো এখনো নেই, বাংলার মানুষ মুখস্থ করে উঠতে পারেনি, নিজের মনন গ্রাহ্য করতে পারেনি, সেজন্য আবার বলতে হচ্ছে। এই বারবার একই কথা বলার পেছনে একটাই রহস্য, সেটা হচ্ছে মানুষ এই কথাগুলো নিচ্ছে না। বিজেপির ইশতেহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছেন? সত্যিই বা স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের ইশতেহার টুকলি করছে বিজেপি। সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ, মহিলাদের চাকরি দেবে, ছাই দেবে। আসানসোলে কয়লা মাফিয়াকে প্রার্থী করছে যারা, স্বাভাবিকভাবে জিতেনকে নিশানা করছে, তারা আবার চাকরি দেবে। মাফিয়াকে গ্রেপ্তার করুন, এখন আইন শৃঙ্খলা রাজ্য সরকারের হাতে। কয়লা মাফিয়া যদি আসানসোলে থাকতো, মুখ্যমন্ত্রী বা তার দল বা তার প্রশাসন কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়? আমরা টুকলি করার কোনো প্রয়োজন বিজেপির হবে? কেন্দ্রে একার শক্তিতে সরকার চলছে, এনডিএ সরকার। ভারতবর্ষের এতগুলো রাজ্যের মানুষ তাদের ক্ষমতায় নিয়ে এসেছে। ভারতবর্ষের সবচেয়ে বেশি কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি যারা পরিচালনা করছেন, তারা তৃণমূলের ইস্তাহার টুকলি করবে? তাহলে তো বলছে টুকলি করে ঠিকই করেছে, যতটা উনার আছে আমাদের ঠিক আরেকটু বেশি পাইয়ে দেওয়া আছে, তাহলে তো আমরাই এগিয়ে আছি। উনি যা যা দিতে চেয়েছেন, মানে স্বপ্ন দেখেছেন একবার, সেগুলো তো কোনোটাই, আজকেও উনি যা সারাদিন বক্তৃতা করেছেন, সেই সমস্ত বক্তৃতার মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পের কথা বলছেন। কয়লা খনির কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের। গভীর সমুদ্র বন্দরের কথা বলছেন, সাগরমালা প্রজেক্ট। উনি বাঁকুড়া থেকে ডানকুনি ফ্রেট করিডোরের কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের। উনি অশোকনগরে ওএনজিসি প্রকল্পের কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের। উনি আবাস যোজনার কথা বলছেন, 25 লক্ষ বাড়ির কথা বলছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেন্দ্রীয় সরকারের। উনি যা যা বলছেন আমাদেরই প্রকল্প নিয়ে, আমাদের মানে আমরা না, কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে উনি একটা ম্যানিফেস্টো তৈরি করেছেন। আর উনি ম্যানিফেস্টোতে যেখানে দাড়ি টেনে দিয়েছেন, ফুল স্টপ দিয়েছেন, তারপর থেকে আমরা শুরু করেছি। তাহলে তো সেই অর্থে ওই কাজগুলোর জন্যই তার থাকার দরকার নেই। অন্যায় হবে না নিলে ছুটি, তারপরে বিজেপি এসে বাকি কাজগুলো করে দেবে, ওনার স্বপ্ন সফল হবে। অভিষেক বলছেন যে বিজেপির ইশতেহার একটা অডিও ক্যাসেট, যা শুধু শোনা যায়, আর আমাদের ইশতেহার হচ্ছে এইচডি ডিভিডি, শোনাও যায়, দেখাও যায়। এর কোনো প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। ইস্তাহার আগে মানুষ পৌঁছে না। আপনারা যারা 15 বছরের বেশি সময় সাংবাদিকতা করছেন তারা জানেন, ইস্তাহার নিতে এক যুগে তো কোনো প্রেস কনফারেন্সই হতো না, ইস্তাহার নিয়ে কোনো আলোচনা ছিল না, ইস্তাহারকে কটাক্ষ করে বা ইস্তাহারের সমর্থন করে কেউ বক্তৃতা পর্যন্ত করতেন না নির্বাচনে। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষের রাজনীতিতে ইস্তাহার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ নেওয়ার পর আজকে বিজেপির ইস্তাহার এতটাই প্রাসঙ্গিক যে মুখ্যমন্ত্রীকে প্রতি ছত্রে ছত্রে বিজেপির নাম উল্লেখ করতে হচ্ছে। শয়নে স্বপনে জাগরণে তার শুধুই বিজেপি। সুতরাং বিজেপি থাকবে। বাংলার ভোট বাংলার মা বোনেদের সম্মান রক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই 33% সরকারি চাকরিতে আসন সংরক্ষণ, কেজি টু পিজি ছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি এডুকেশন, মহিলা সুরক্ষার জন্য 3টে মহিলা পুলিশ ব্যাটালিয়ন। ঠিকই তো বলছেন, এটাই তো বাংলার ভোট। এর দিকে তাকেই মানুষ রায় দেবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা মন্তব্য করেছেন যে আমি জিততে না পারলে বহিরাগত গুন্ডারা আপনাদের সম্মান সম্পত্তি সব লুট করে নেবে। আমি জিততে না পারলে বহিরাগত গুন্ডারা আপনাদের সম্মান সম্পত্তি সব লুট করে নেবে। এটা তো আজকে উনি প্রথম বললেন না, প্রতিদিন বলছেন। এটা আজকের নয়, এটা প্রতিদিন বলছেন। কারণ উনি যাদের উদ্দেশ্যে বলছেন
তাদের মেধার সম্পর্কে ওনার একটু সংশয় আছে, যার জন্য বারবার বলছেন। আসল বিষয়টা হলো মানুষ এটাকে গ্রহণ করছে না, তাই বারবার তিনি বলে তাদের সেটা রেজিস্টার করানোর চেষ্টা করছেন। মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই, মূর্খ মনে করার কোনো কারণ নেই। বাংলার মানুষের ডিএনএতে রাজনীতি আছে, তারা ঠিক সময় ঠিক কাজ করবে। জিততে না পারলে আচ্ছা, বিজেপির ইস্তাহারে জিততে না পারলে অন্নপূর্ণা ক্যান্টিন জিততে না পারলে এবং জেতার ব্যাপারে ওনার আশঙ্কা আছে। তৃণমূলের প্রত্যেকটি শব্দ চয়নে, তাদের শরীরী ভাষায়, তাদের আক্রমণে অলিকে যাদেরকে পরাজয় লুকিয়ে আছে। আমি তো আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উড়ে এসে পরিযায়ী পাখির মতো রাজনীতিবিদ নন। তিনি সংঘর্ষ করেছেন একদম বিপরীত পরিস্থিতি থেকে, প্রতিকূল অবস্থার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। শতাব্দী প্রাচীন দল ভেঙেছেন, দল তৈরি করেছেন, সমঝোতা করেছেন, আবার সেই সমঝোতা ভেঙেছেন, নির্বাচনে জয়ী করেছেন এবং পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে 34 বছরের ভোটের মধ্যে দিয়ে কমিউনিস্ট হেজিমনিকে শেষ করেছেন। অতএব তিনি মাটি চেনেন, মাটির গন্ধ চেনেন। তিনি ভবিষ্যৎ দ্রষ্টা কিংবা জ্যোতিষী নন, কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎটা তিনি দেখতে পারেন, সেই প্রতিভা তার আছে। সেটা থেকেই তিনি বুঝেছেন, জানেন এবং বোঝেন ভবিষ্যৎটা কি। সেজন্য তার প্রত্যেকটি বক্তৃতার মধ্যেই তার অবচেতন মনের যে ডাক, সেখান থেকে সেই কথাগুলো বিভিন্ন সময় প্রতিধ্বনিত হচ্ছে। আচ্ছা, বিজেপি প্রকাশিত ইস্তাহারে বলা হয়েছে যে তারা সরকারে এসে প্রথম দিনের ক্যাবিনেট বৈঠকে সিএ লাগু করার বা প্রয়োগ করার সিদ্ধান্ত করবে। সেটা হচ্ছে এই যেটা কেন্দ্রীয় আইন, কেন্দ্রীয় সরকার গোটা দেশে এটাকে প্রয়োগ করবে। এখানে রাজ্য মন্ত্রিসভা কি হয়ে যাবে? অবশ্যই আছে, এটাই আছে যে কেন্দ্রীয় সরকার সিএ লাগু করতে গেলে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন এবং সেটাই কাম্য। রাজ্য সরকার যদি সহযোগিতা না করে তারপরেও কেন্দ্রীয় সরকার করতে পারে, কিন্তু একটা সুস্থ ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই ক্ষেত্রে, এই ধরনের আইনের ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার প্রশ্ন হয়। সেটা ম্যান্ডেটারি নয়, কিন্তু সহযোগিতা লাগে। 1952 সালে যে কমিটমেন্টের কারণে, যে বক্তব্যের কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের জাতীয় মন্ত্রিসভা ছেড়ে চলে এসেছিলেন এবং জনসংঘ তৈরি করেছিলেন, সেই স্ট্যান্ড পয়েন্ট, আমাদের সেই আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টকে আমরা ডাইলিউট করবো না। আমরা যেদিন সুযোগ পাবো আমরা সেদিনই করব। ঠিক যেভাবে আমরা সুযোগ পেয়েছি 370 ধারা বাতিল করেছি, ঠিক যখনই আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসব আমরা কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করব এবং কেন্দ্রীয় সরকার দীর্ঘদিনের ছিন্নমূল মানুষের, সব কিছু ছেড়ে আসা মানুষের, অত্যাচারিত, নিপীড়িত, ধর্ষিত মানুষের যে হাহাকার, যে কান্না, তাকে স্বীকৃতি দেবে। আপনারা এখানে এসে আপনারা এখানে মানে কেন্দ্রীয় নেতারা এখানে এসে বলছেন যে প্রথম মানে জেতার পর ফার্স্ট ক্যাবিনেটে এটাকে আমরা পাস করাবো। মানে এটা পাস করানোর বিষয় না, এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য কেন্দ্র সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। এই কথাটাই এই কথাটা আপনারা এখানে বলছেন, অথচ একই সঙ্গে আসামের ভোট হচ্ছে, আসামে কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য নেই। প্রচন্ড গরম পড়েছে। এই এখন কলকাতা থেকে আসামে যাওয়ার গুয়াহাটির ফ্লাইটের দামও বেড়েছে টিকিটের, আর এই মুহূর্তে কোনো ট্রেনে গেলে প্রচন্ড গরম। আমি কথায় কথায় এখান থেকে আসাম চলে যাব, আমি এখন কলকাতাতে থাকতে চাই আপনাদের আশেপাশে। আরেকটা বিষয় হচ্ছে যে বিজেপি ইস্তাহারে বলেছে রবীন্দ্রনাথের নামে নোবেল পুরস্কার চালু করব। নোবেল বলেছে, নোবেলের মতন পুরস্কার হলো সত্যজিৎ রায়ের নামে আমরা অস্কার জাতীয় একটা পুরস্কার চালু করব। যদি বাংলায় ক্ষমতায় আসি আমরা, বাংলার ক্ষমতার সঙ্গে কি সম্পর্ক আছে? এটা বাঙালি ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকার যদি চায় এখনো করতে পারে, নিশ্চয়ই বাংলার ভোটের কি সম্পর্ক? পুরো সম্পর্ক আছে, ভোটের কোনো সম্পর্ক নেই, কিন্তু বাঙালির সঙ্গে সম্পর্ক আছে। আমরা তার কেন্দ্রবিন্দু এখানে। নির্বাচনী ইস্তাহার, এবার কেন্দ্র ভারতবর্ষ বিবেকানন্দ বলেছিলেন সেই রকম না, সেগুলো বলে পুরো লাভ নেই। আমি ভাষা বোঝানোর জন্য বলে এবার কেন্দ্র কলকাতা। আমাদের একটা আনন্দ হবে না, আমরা এরকম একটা প্রত্যাবর্তন করবো, সে প্রাইসটা সেটার জন্য, সেটা কলকাতা তার স্থান হবে। সেটা আবার কেউ নিয়ে যায় দিল্লি, গুজরাটে চলে গেলে তখন কলকাতার মানুষ খেপে যাবে না? কলকাতাতেই ডেটা সেন্টার করা হবে, এইটা উনি বলতে চেয়েছেন। প্রধানমন্ত্রীকে ইন্টেলেকচুয়াল ক্রিমিনাল বললেন। ইন্টেলেকচুয়াল ক্রিমিনাল
সিপিএম এর ভাষা তো। সিপিএম ক্রিমিনাল বলতে এখন তৃণমূল আর সিপিএম খুব কাছাকাছি, ওই জন্য একটা শব্দ সামনে লাগিয়ে দিয়েছেন ইন্টেলেকচুয়াল ক্রিমিনাল। সিপিএম আর তৃণমূল এ ব্যাপারে এক, ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে ঠেকানোর জন্য ভোটে লড়ছে, সে তারই প্রতিধ্বনি হচ্ছে এই শব্দ। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে আপনাদের সঙ্গে ডিল হয়েছে, সিপিএম বিজেপির সঙ্গে ডিল হয়েছে। বাংলার মানুষ তো দেখছে ভাইজানের রাজনীতি। সিপিএম এর প্রতি আমাদের মুখ্যমন্ত্রীর যে সহানুভূতি তিনি দেখছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীরও যিনি দীক্ষাগুরু সেই সুব্রত মুখোপাধ্যায়, তিনি মানে ব্রিগেডের পরেই তিনি একদম কয়েক মিনিটের মধ্যেই তিনি বিবৃতি দিয়ে দিলেন প্রকাশ্যে ক্যামেরার সামনে যে সিপিএম যদি তার ভোটটা একবার ধরে রাখতে পারে তাহলে আমরা তাকে যে চিরকৃতজ্ঞ থাকবো। সিপিএম কে দেওয়াল ছেড়ে দেওয়া, সিপিএম এর অফিস খুলে দেওয়া, সিপিএম কে নির্বিবাদে কলকাতার পুলিশের সহযোগিতায় কলকাতার রাস্তার বাসের চাকার হাওয়া খুলতে দেওয়া, পুলিশের উপস্থিতিতে সিপিআইএম কে লোকাল ট্রেনের লাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করতে দেওয়া, এগুলো তো সবই তার প্রমাণ। আমি বলছি তো, বাংলার মানুষ রাজনীতি বোঝে, তাদের ডিএনএ তে পলিটিক্স আছে, তারা গরিব হতে পারে কিন্তু মূর্খ নয়। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা এসআর বিজেপি এসআর যেটা বলেছে যে 33% মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। মুখ্যমন্ত্রী তো আজকে বললেন যে 50% মহিলারা সরকারি জায়গায় কাজ করছে। কোন সরকারি জায়গায়? কিন্তু বলছেন আজকে পঞ্চায়েতের কথা বলেছেন। পঞ্চায়েত আর রাজ্য সরকারটা কি এক? আমার লাস্ট কোশ্চেন, বিজেপির ইস্তাহারে অন্নপূর্ণা ক্যান্টিন, কৃষকদের 10,000 টাকা, বিধবাদের ভাতা, মহিলাদের ফ্রিতে বাসে চড়া, কন্যাশ্রী মতো প্রকল্প, যেই প্রকল্পগুলোর অনুকরণ করা হয়েছে বিজেপির ইস্তাহারে, শুধু প্রকল্পের নাম পাল্টে দেওয়া হয়েছে। এটি কি বলবেন? অনুকরণের রাজনীতি তৃণমূলের রাজনীতি। বিজেপির রাজনীতি সুস্পষ্ট স্বাভিমান, মানুষকে আত্মসম্মান জাগরণ রাজনীতি। মুখ্যমন্ত্রী বলছেন কন্যাশ্রী আমরা নকল করেছি, কিন্তু যেদিন কন্যাশ্রী প্রকল্প আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ জানলেন, সেদিন আপনারা যারা সাংবাদিক আপনারাই লিখেছিলেন মধ্যপ্রদেশের লাডলি লক্ষ্মী যোজনার এটা অনুকরণ হয়েছে। তো যে পরিমাণ টাকা কন্যাশ্রীর উপস্থিতিতে দেওয়া হচ্ছে তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা, 1,17,000 টাকা 18 বছর বয়স হয়ে গেলে মধ্যপ্রদেশে সেখানকার মেয়েদের দেওয়া হয়। আবার তার থেকে 2,000 বেশি টাকা আমাদের ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে, মাফ করবেন, ছত্তিশগড়ে সেখানে দেওয়া হয়। তো আমরা কেন নকল করতে যাব? বাদ বাকি যে কটা প্রকল্পের নাম বললেন ওগুলো তো তৃণমূল কংগ্রেস নাম বদল করেছেন, ওগুলো তো আমাদেরই প্রকল্প।